যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম সোহাগ। আজকে আমরা অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষার লিখিত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু আলোচনা করব। লিখিত পরীক্ষা আগত প্রায় এই পর্যন্ত যে তারিখ ঘোষিত হয়েছে সে অনুযায়ী আগামী জুন মাসের 28 তারিখে পরীক্ষা হওয়ার কথা, যদি তারিখ পরিবর্তিত না হয়। সে হিসেবে হাতে খুব বেশি সময় নেই, কাজেই এখন নতুন করে খুব বেশি কিছু জিনিস আয়ত্ত করার সুযোগ নেই বা মুখস্থ করার হয়তো সুযোগ নেই। এখন হচ্ছে কিছুটা প্র্যাকটিসে থাকা এবং পুরনো জিনিসগুলোকে ঝালাই করে নেওয়া। তারই অংশ হিসেবে আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি সমস্যামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, এই যে আমার হাতে প্রশ্নটা আছে, এটা হচ্ছে অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা 2022 সনের একটা প্রশ্ন, যেটা 17 সেপ্টেম্বর 2022 সনে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। এইখানে আপনার দেওয়ানি কার্যবিধি অংশে যে প্রশ্ন এসেছিল সেখানে একটা সমস্যামূলক প্রশ্ন ছিল এরকম যে 2-এর খতে প্রশ্নটা ছিল বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ঢাকা একটি দেওয়ানি মোকদ্দমায় দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর 89A ধারার বিধান অনুসরণে মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করে বিরোধের মধ্যস্থতাকারী হিসেবে দুই পক্ষের নিযুক্ত আইনজীবীকে নিয়োগ প্রদান করেন ও শুরুতেই তাদের ফি ধার্য করে দেন। আইনজীবীদ্বয় মীমাংসায় ব্যর্থ হলে বিজ্ঞ বিচারক নিজে মধ্যস্থতার চেষ্টা করেন এবং এই চেষ্টাও ব্যর্থ হয়। অতঃপর বিজ্ঞ বিচারক স্বাভাবিক শুনানির জন্য মোকদ্দমার তারিখ ধার্য করেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর ধারা 89A অনুযায়ী এই মধ্যস্থতা প্রক্রিয়ায় আইনের ব্যত্যয় ঘটেছে কি? সংশ্লিষ্ট বিধান উল্লেখে উত্তর দিন। তাহলে একটা ফ্যাক্ট দিয়েছে। আমরা ফ্যাক্ট নিয়ে কেন আলোচনা করছি? আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে এই সমস্যামূলক প্রশ্নগুলো একটু বেশি জটিল মনে হয় আমাদের কাছে, কিন্তু আসলে এইগুলোর উত্তর করতে পারলে এগুলো গণিতের মতো নাম্বার, একেবারে সলিড মার্ক পাওয়া যায় অনেকাংশে, এবং এগুলো খুব বেশি কঠিনও হয় না যদি আইনটা সম্পর্কে জানা থাকে। আসুন এই প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে কি বলল? এখানে আমরা দেখলাম বলল যে ঢাকা জজ কোর্টের একজন সহকারী জজ ঢাকার একটা দেওয়ানি আদালতে কি করলেন, উনি একটা মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করলেন। কিভাবে? উনি 89A ধারার বিধান অনুসরণে মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করেন। তাহলে যেহেতু ধারার বিধান অনুসরণ করে উদ্যোগটা গ্রহণ করছে সেহেতু এটা সঠিক করেছেন। কেননা ধারাতে কি আছে যে জজ সাহেব কি শুরুতেই মধ্যস্থতার উদ্যোগ নিতে পারেন না? কি করতে হয়? ওই ধারাতেই বলা আছে যে কোনো একটা পক্ষ না, সকল পক্ষের সেটা হয়তো শুনানিতে বলতে হয় অথবা লিখিতভাবে আবেদন জানাতে হয়, সামহাও পক্ষদের সেটা চাইতে হয়। এমনিতে আমরা জানি যে মোকদ্দমায় এই এডিআর বা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন যেটা আছে সেটার জন্য একটা স্টেপ আছে মামলার, একটা মোকদ্দমার স্টেপ থাকে। ওই স্টেপে এইটা এডিআরের জন্য থাকে, কিন্তু এডিআরের উদ্যোগটা জজ সাহেব তখনই নেন যখন পক্ষরা ওই এডিআরের জন্য বা বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আগ্রহ প্রকাশ করে। তাহলে উনি যেহেতু বিধান অনুসরণ করে উদ্যোগটা নিয়েছেন, আমরা ধরে নিতে পারি উনি উদ্যোগটা ঠিকই নিয়েছেন। নিয়ে তিনি কি করেছেন? মধ্যস্থতাকারী হিসেবে যেটা মেডিয়েটর নিয়োগ করা হয়, উনি কি করলেন? দুই পক্ষের নিযুক্ত আইনজীবীকে নিয়োগ প্রদান করেন। তাহলে দুই পক্ষের দুইজন আইনজীবীকে নিয়োগ প্রদান করেছেন, তাই না? দুই পক্ষ থেকে আমাদেরকে বলেছে যে এখানে কি কি ব্যত্যয় ঘটেছে। আমরা প্রথমেই এই ব্যত্যয়টার কথা লিখব, যে প্রথমত উনি কি করেছেন। আমরা এটা উত্তরটা কিভাবে সাজাবো? আমরা উত্তরটা সাজাবো যে প্রথমেই লিখব যে প্রশ্নে উল্লেখিত ঘটনা দিয়ে আমি ঘটনাটা লিখব। তারপর লিখব সমস্যাসমূহ। কি সমস্যা? প্রথমেই একটা সমস্যা লিখলাম আমি, যে বা আইনের ব্যত্যয়সমূহ, এভাবেও লিখতে পারি, যেভাবে চাইবে আমরা সেইভাবেই লিখব। তো আমরা লিখলাম একটা ব্যত্যয় হচ্ছে উনি মীমাংসার জন্য কি করেছেন? দুই পক্ষে নিযুক্ত দুইজন আইনজীবীকে নিয়োগ করেছেন। এখানে দুটো ব্যত্যয় হয়েছে। প্রথম ব্যত্যয়টা কি হয়েছে? যে কোনো আইনজীবীকে বিচারক নিযুক্ত আইনজীবীকে কিন্তু মধ্যস্থতাকারী বা মেডিয়েটর নিযুক্ত করা যায় না। যে আইনজীবী কোনো একটা পক্ষে নিযুক্ত আছেন
তিনি মিডিয়েটর হতে পারেন না। মিডিয়েটর কারা হতে পারেন সেটা আমরা দেখেছি যে এটার যে আপনার সেকশন 89A এর যে সাবসেকশন 1 ওখানে কিন্তু বলে দেওয়া আছে যে কারা কারা মিডিয়েটর হতে পারবে। মিডিয়েটর ওরা মধ্যস্থতা করে তৃতীয় কোনো ব্যক্তিকে, যিনি হয়তো অবসরপ্রাপ্ত বিচারক হতে পারেন অথবা কি হতে পারেন যে যিনি এই মেডিয়েশন বিষয়ে বিশেষজ্ঞ এরকম কোনো ব্যক্তি হতে পারেন, অথবা তৃতীয় কোনো আইনজীবী হতে পারেন যিনি পক্ষদের নিযুক্ত না কিন্তু তাকে আবার ওই দুই পক্ষ মিলে তাকে নিবে। অথবা কি হতে পারে, প্রত্যেক জেলায় ওই জেলা জজের অধীনে এই মেডিয়েটর হিসেবে যারা কাজ করেন এরকম একটা প্যানেল থাকে, যেটা ওই উপনুচ্ছেদ 10-এ মানে উপধারা 10-এ বলা আছে। এই 79 যে ধারা 89A এই ধারার উপধারা 10-এ বলা আছে যে একটা প্যানেল থাকবে। হ্যাঁ, ওই প্যানেল থেকে উনি নিতে পারেন, মেডিয়েটর নেওয়া যায়, এইভাবে মেডিয়েটর নিতে হয়। কিন্তু কোনো আইনজীবী, নিযুক্ত কোনো আইনজীবী কোনো পক্ষের হয়ে যিনি আইনি লড়াইটা করছেন তারা মেডিয়েটর হতে পারেন না। এটা কোথায় বলা আছে যে উপধারা 2-এ বলা আছে। তাহলে এটা একটা ব্যত্যয়। দ্বিতীয় ব্যত্যয় হয়েছে যে এখানে দুই পক্ষের নিযুক্ত আইনজীবী, দ্যাট মিনস দুই পক্ষে মিনিমাম 2 জন আইনজীবী আছেন। তাহলে মেডিয়েটর কিন্তু একের অধিক নিযুক্ত করা যায় না। এটাও এই অনুচ্ছেদ মানে উপধারা 2-এর দ্বিতীয় প্যারায় কিন্তু এই কথাটা বলা আছে যে এই একাধিক যে আছে, একাধিক মধ্যস্থতাকারী নিয়োগের যে বিধানটা আছে নিয়োগ না করার, এটা ব্যত্যয় ঘটাবে না, এরকম একটা কথা ওখানে বলা আছে। মুদ্রা কথা হচ্ছে যে মধ্যস্থতাকারী একের অধিক হতে পারবে না। তাহলে আমরা 2টা ব্যত্যয় পাইলাম। তারপর কি হলো, প্রদান করেন এবং শুরুতেই ফি ধার্য করেন। ফিটা কে ধার্য করে দিলেন? তাহলে জজ সাহেব ফিটা ধার্য করে দিলেন। এখানে উনি আরেকটা ব্যত্যয় করলেন, কেননা আমরা যদি ওইটার এই 13টার মতো মনে হয় উপধারা আছে সবগুলো পড়ি, তাহলে 2-এর পরে আমরা 3-এই গিয়ে পাবো যে যাকে মেডিয়েটর নিযুক্ত করা হলো বা মধ্যস্থতাকারী নিযুক্ত করা হলো তার ফিটা কিভাবে নির্ধারিত হবে। ফিটার কথা বলা আছে যে দুই পক্ষের আইনজীবী যারা আছে তারা অথবা পক্ষরা মিলে আলোচনা করে ফিটা নির্ধারণ করবে। যদি তারা সেটা করতে ব্যর্থ হয় এবং সেটা কোর্টকে জানায়, আদালতকে জানায়, তখনই কেবল আদালত ফিটা নির্ধারণ করে দিতে পারেন এবং সেটা সকলের জন্য মানাটা বাধ্যকর হয়ে যায়। তাহলে আমরা তৃতীয় ব্যত্যয়টা কি পেলাম, যে আদালত নিজেই ফিটা ধার্য করে দিয়েছেন। এটা হচ্ছে তৃতীয় ব্যত্যয়। তারপর কি হলো, আইনজীবীদ্বয় মীমাংসায় ব্যর্থ হয়েছেন, তখন কি হলো, বিজ্ঞ বিচারক নিজে মধ্যস্থতার চেষ্টা করেন। এইখানে সুস্পষ্টভাবে যদিও বলা নাই ধারাবাহিকতাটা বলা নাই যে এর পরে কিন্তু আমরা ধারার ব্যাখ্যা থেকে এটা বুঝতে পারি যে এই মধ্যস্থতাকারী নিয়োগের প্রক্রিয়াটা হচ্ছে পক্ষরা মিলে কাউকে ঠিক করবে, অথবা ওই আইনজীবী জেলা জজের যে একটা প্যানেল আছে মধ্যস্থতাকারীর উপনুচ্ছেদ 10-এ যেটা বলা আছে, ওই প্যানেল থেকে উপধারা 10-এ সেই প্যানেল থেকে নিতে হবে। তাহলে এখানে বিচারক কি করলেন, ওই দুই পক্ষের আইনজীবীকে নিযুক্ত করার পরে তারা ব্যর্থ হওয়ার পরে নিজেই উদ্যোগটা গ্রহণ করে নিয়েছেন। তাহলে এটাকেও আমরা একটা আইনের ব্যত্যয় বলতে পারি, কেননা ওনার হাতে অপশন রয়ে গিয়েছিল। মধ্যস্থতাকারী আরও কেউ হতে পারতো, প্যানেল থেকে উনি নিতে পারতেন, অন্য কাউকে নিতে পারতেন, হ্যাঁ আলোচনা করে এরকম এক্সপার্ট কাউকে নিতে পারতেন। সকল চেষ্টা ব্যর্থ হওয়ার পর উনি নিজে হতে পারতেন। যেহেতু উনি ইন্টেনশনালি এই দুই আইনজীবী ব্যর্থ হওয়ার পরেই উনি হয়ে গিয়েছেন, সো এটা একটা আইনের ব্যত্যয় আমরা বলতে পারি। তাহলে তারপর কি হলো, উনি নিজেও চেষ্টা করে নিজেও ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হওয়ার পর উনি কী করলেন, অতঃপর বিজ্ঞ বিচারক স্বাভাবিক শুনানির জন্য মোকদ্দমার তারিখ ধার্য করেন। তাহলে উনি ব্যর্থ হওয়ার পরে উনি মামলাটার পরবর্তী স্টেপে চলে গেলেন বা পরবর্তী কার্যক্রমে চলে গেলেন, আর একটা তারিখ ধার্য করলেন। এটাও কিন্তু তিনি করতে পারেন না। এটা কোথায় বলা আছে আমরা দেখব যে উপধারা 9-এ বলা আছে যে যদি কোনো বিচারক মধ্যস্থতাকারী হিসেবে নিজেই নিজেকে নিযুক্ত করেন কিংবা নিজেই মধ্যস্থতা করার চেষ্টা করেন, তারপর যদি তিনি ব্যর্থ হন তাহলে তিনি আর ওই মামলাটার কার্যক্রম চালাতে পারেন না। সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে, একই এখতিয়ার সম্পন্ন অন্য কোনো আদালতে মামলাটাকে পাঠিয়ে দিতে হবে, বদলি করে দিতে হবে। উনি নিজে আর সেটা শুনতে পারবেন না। তাহলে এটাও তিনি ব্যত্যয় ঘটিয়েছেন। তাহলে এই প্রশ্নে আমরা কি পেলাম, এখানে এই যে 3-4টা আমি ব্যত্যয় পেলাম, এই ব্যত্যয়গুলো আমি যদি আমার ভাষায় পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসি,
হ্যাঁ, যে এই ব্যত্যয়গুলো ঘটিয়েছেন এবং কেন ঘটিয়েছেন আমার মতো করে 2-4 কথা আমি বলে দিয়ে আসি, তাহলেই কিন্তু আমি একজন পরীক্ষার্থী হিসেবে খুব ভালো নম্বর পাবো। কাজেই আপনারা যারা পরীক্ষা দিবেন এই বছর 2025 কিংবা পরবর্তী যে কোনো বছরে যারা অ্যাডভোকেটশিপ লিখিত পরীক্ষা দিবেন, আমার নিজের অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের একজন আইনের ছাত্র হিসেবে আপনাদের সহপাঠী বলতে পারেন বা একই পথের পথিক বলতে পারেন, এই হিসেবে আমি আপনাদেরকে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে পরামর্শ দিব যে সমস্যামূলক প্রশ্নগুলো নিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন বেশি। যদি আমরা সমস্যামূলক প্রশ্নের উত্তরটা বেশি দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা যখন বাস্তবে এরকম সমস্যা মুখোমুখি হব তখন সেটা মোকাবেলা করা আমাদের জন্য সহজ হবে। উপরন্তু পরীক্ষায় যেসব ছাত্ররা সমস্যামূলক প্রশ্নের উত্তর দেয়, এরকম একটা ধারণা করা হয় যে যারা খাতা দেখেন ওই বিচারক মহোদয়গণ ওদের প্রতি একটু ভালো দৃষ্টি দেন, যে সে সমস্যামূলক প্রশ্নের উত্তরটা কেমন দিল দেখি, বা সমস্যা নিয়ে, যেহেতু আইনজীবীর কাজটাই হচ্ছে মানুষের আইনি সমস্যা নিয়ে কাজ করা, কাজে এটা একটা ভালো একটা তৈরি করে আপনার পরীক্ষার্থী সম্পর্কে একটা ভালো কনসেপ্ট তৈরি করে ওই মানে যিনি খাতা দেখবেন বিচারক মহোদয় ওনার মনে, হ্যাঁ, একটা ভালো ইমেজ তৈরি করে যে না ছাত্রটা পড়ুয়া বা সে এইসব সম্পর্কে জানে, কাজে সেখানে ভালো নম্বর পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করলাম। যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, মেসেজে বা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, এবং আমি চেষ্টা করব পরবর্তীতে আরও কিছু সমস্যামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেন। যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার কথা শুনলেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সকলেই।